কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আজকে আপনাদের যে ঘটনা শোনাবো সেই ঘটনার আগে আমরা ফিলিপিন্স নিয়ে কিছু কথা বলতে চাই। এই ফিলিপিন্সে বেশ কিছু হন্টেড প্লেস রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিখ্যাত একটি হোটেল, এবং এটি ফিলিপিন্সের বলা হয় যে সবচেয়ে বিখ্যাত হন্টেড জায়গাগুলোর একটি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের দ্বারা ব্যবহৃত হতো এবং এখানে অনেক অত্যাচার আর মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি রাস্তা রয়েছে যার নাম হচ্ছে হোয়াইট লেডি, এবং এখানে একটি নারীকে বলা হয়ে থাকে যে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল। এরপর থেকে তার আত্মা নাকি এখানে ঘোরে। এছাড়াও একটি আইল্যান্ড রয়েছে এবং এখানেও ঐতিহাসিক যুদ্ধস্থল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সেনা নিহত হয়েছিল। এছাড়াও এখানে রয়েছে একটি মিলিটারি হাসপাতাল, ছিল একটা সময় আমেরিকান মিলিটারি হাসপাতাল, এখন সেটা পরিত্যক্ত, এবং এখানে অনেক আহত এবং মৃত সেনা ছিল, এবং এই স্থানটি একটি হন্টেড হসপিটাল নামে পরিচিত। এছাড়াও এখানে আরও বেশ কিছু জায়গা রয়েছে, এবং এখানে একটা সাদা রঙের বাড়ি রয়েছে, পুরনো সাদা রঙের বাড়ি, যেটি হন্টেড বাড়ি নামে পরিচিত। ধারণা করা হয় এখানে অনেক আত্মহত্যা এবং হত্যার ঘটনা ঘটেছে। তো মোটামুটি এই ছিল আমার ফিলিপিন্স নিয়ে ছোট্ট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার। এবারে যাব মূল ঘটনায়। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি আসলে এই ফিলিপিন্সকে নিয়ে, এবং পাঠিয়েছেন মেহেদি হাসান। আমরা তার ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছেন ঘটনা। ভূত.com এর নিয়মিত শ্রোতা তিনি, এবং লিখছেন দুবাই থেকে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফিলিপিনের সহকর্মী আর্মিন সিলভাদোরের স্ত্রী ক্যাথরিন সিলভাদোরের কাছ থেকে। ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। ক্যাথরিন আপু দুবাইয়ে থাকেন। তিনি দুবাই ডিউটি ফ্রিতে জব করেন। দুজন দুই জায়গায় জব করার কারণে প্রয়োজনের তাগিদে আলাদা থাকলেও সুযোগ পেলে কখনো আর্মিন ছুটে যান তার স্ত্রীর সাথে দেখা করতে, আবার কখনো আপু ছুটি পেলে আমাদের এখানে চলে আসেন। আমরা তখন বেশ গল্পগুজব করি, ভাবি বেশ মিশুক একজন মানুষ, গল্প করতে পছন্দ করেন। যাই হোক, কিছুদিন আগে এক সন্ধ্যায় আপু আমাদের এখানে এসেছেন তার স্বামীর সাথে দেখা করতে। আমাদের ডিউটি তখন শেষ। আমরা বেশ আড্ডা জমালাম। কথায় কথায় আমি ক্যাথরিন আপুকে বললাম আমার একটা শখ আছে, সেটা হচ্ছে ভূতের গল্প শোনা। তারপর সেগুলো সংগ্রহ করে আমাদের দেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে লিখে পাঠানো। তখন আপু বললেন, তুমি ফিলিপিনের জনপ্রিয় কিছু হরর মুভি দেখতে পারো। আমি বললাম, ওখানে সম্পূর্ণ রিয়েল স্টোরি প্রচার করা হয়। তখন উনি বললেন, আমার সাথে ওরকম কিছু হয়নি। আমি বললাম, আপনার জানা ঘটনা হলেও কিন্তু চলবে। তখন আপু একটা ঘটনা বলতে রাজি হলেন, তবে এই ঘটনাটা বলার আগে উনি আমাকে অনুরোধ করেন যেন এই ঘটনার স্থান এবং যার সাথে ঘটেছে তার নাম যেন প্রকাশ না করা হয়। আমি সেই শর্তে রাজি হয়ে যাই। তো ঘটনাটি ঘটেছিল ক্যাথরিন আপুর আপন বড় ভাইয়ের সাথে। এটা 2000 সাল বা তার আশেপাশের একটা ঘটনা। ক্যাথরিন আপুর বাবার বাড়ি যে গ্রামে, ওই গ্রামে রয়েছে বিশাল একটা খ্রিশ্চান কবরস্থান। ওই অঞ্চলের সব খ্রিশ্চানদের মৃতদেহ ওখানেই সমাধিত করা হয়। ক্যাথরিন আপুর বড় ভাই পেশায় একজন কাপড়ের দোকানদার। স্থানীয় বাজারে তার একটা দোকান রয়েছে। দোকানটা উনি নিজে চালান। তাছাড়া দোকানে কেনাকাটা করতে বেশ রাত হয়ে যায়। ভাইয়া রাতে বাড়ি ফেরেন যখন, তখন ফেরার পথে ওই কবরস্থানটা তার পড়ে। আর রাতে দোকান বন্ধ করে ওনাকে একা একাই বাড়ি ফিরতে হয়। বাড়ি ফেরার সময় ওই কবরস্থানটা চোখে পড়ে তার। সেখান দিয়ে ফেরার সময় উনি একটা নিয়ম মেনে চলেন।
এই নিয়মটা ওনার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলেন। সেটা হচ্ছে এই কবরস্থানের পাশ দিয়ে চলার সময়ে ওনারা যদি মোটর সাইকেল বা বাইসাইকেলে চলাফেরা করেন তবে কবরস্থানের কাছাকাছি এসে সাইকেল থেকে বা মোটর সাইকেল থেকে নেমে পড়েন এবং এই অঞ্চলটি তারা হেঁটে পার হন। এই সাইকেল বা মোটরসাইকেল থেকে নেমে পড়ার দুটো কারণ আছে বলে আমাকে জানান আপু। প্রথমত, ওই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান জানানো, আর দ্বিতীয় কারণ হচ্ছে তাদের বিশ্বাস ওই জায়গায় অনেক আত্মা ও জিন চলাফেরা করে। এখন বাইক অথবা সাইকেল চালিয়ে গেলে ওইসব জিনদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর সেজন্য এখান দিয়ে যাওয়ার সময় এই বিশেষ সতর্কতা। এই কবরস্থান ও ভাইয়ার বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে একটু বলে রাখা প্রয়োজন। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারের প্রায় 300 মিটার হচ্ছে এই কবরস্থানের এরিয়া। কবরস্থানের সামনে, অর্থাৎ যে দিকটায় গেট রয়েছে ওটার সামনে দিয়ে একটা রাস্তা আছে আর পেছনে একটা রাস্তা। ওনাদের বাড়ি ফেরার রাস্তাটা হচ্ছে কবরস্থানের পেছনের দিকে। এই রাস্তাটা সামনের রাস্তার তুলনায় বেশ সরু আর অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, একেবারে ভুতুড়ে পরিবেশ। ঝড় বৃষ্টির রাতে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার মূল ঘটনা শুরু করা যাক, বলছেন ক্যাথরিন আপু। প্রতিদিনের মতো সেদিন রাতে আমার ভাইয়া দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেদিন একটু বেশি রাত হয়ে যায় দোকান বন্ধ করতে, কেননা ওই সময়টাতে একটা উৎসব চলছিল, যার ফলে দোকানে অনেক ভিড় ছিল। সময়টা শীতকাল। ভাইয়া যখন বাড়ির পথে রওনা হয়েছেন তখন বেশ কিছুটা পথ আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই শীত, তার উপরে বৃষ্টি খুব বিরক্তিকর। তখন উনি দ্রুত সাইকেল চালিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ভাইয়া যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন ওই গাছ থেকে কবরস্থানের দূরত্ব সর্বোচ্চ 20 হাত। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন আর বিদ্যুৎও চমকাচ্ছে। আমার ভাইয়া বেশ সাহসী একজন মানুষ হলেও সেদিন ওই পরিস্থিতিতে পড়ে কিছুটা ভয় পেয়ে যান। এমনিতে গভীর রাত, তাছাড়া রাতে এদিকে কেউ আসে না, সেই সাথে বৃষ্টি আর মেঘের গর্জন সহ বজ্রপাত। ভাইয়া দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার প্রহর যেন কেউ মায়াজালে বেঁধে ফেলেছে। অবিরাম বৃষ্টি যখন পুরো জায়গাটাকে ঝাপসা করে তুলেছিল তখন তার মনে হতাশার এক ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রতিটি বজ্রপাত ছিল এক ব্যক্তিগত আক্রমণ, তার পাঁজরের ওপর তার নিজের হৃদয়ের উন্মত্ত ঢোলের প্রতিধ্বনি। বজ্রপাতের মাঝের নীরবতা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর, অব্যক্ত, অদৃশ্য এবং এই শীতল নিশ্চয়তায় ভরপুর যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে গভীরভাবে একা। প্রতিটি বজ্রপাত যেন হৃদয়ের এক একটি আর্তনাদ। জায়গাটা কিছু সময়ের জন্য আলোকিত হলেও হৃদয়ে নেই কোনো প্রশান্তি। সেই আলোতে অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখছেন ভাইয়া। সে সাথে ভয়টা বাড়তে থাকছে। সে অনুভব করে সে আর একা নয়, তার চারপাশ জুড়ে রয়েছে অদৃশ্য অসংখ্য অশুভ চোখ। সহসা পায়ের নিচে পানি জমতে শুরু করেছে। ভাইয়া ভাবছেন, না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, ভিজে গেলেও আমাকে বাড়ি ফিরতে হবে। এই নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ না আমার জন্য। ঠিক এমন সময় ভাইয়ার নজর পড়ে কবরস্থানের দিকে। তিনি দেখতে পান আসলেই তিনি একা নন। তার থেকে একটু দূরে কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষের মতো অবয়ব। ভাইয়ার মনে প্রশ্ন জাগে, এই শীত আর বৃষ্টির রাতে কবরস্থানের পেছনে কে আসবে? ভাইয়ার ধ্যান ও সম্পূর্ণ দৃষ্টি তখন ওই অবয়বটির দিকে। কি করছে লোকটা ওখানে? ভাইয়া লক্ষ্য করে ওই লোকটা একটা কবরের উপরে বসে কিছু করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দেরি লাগলো না। করছেটা কি? 2 সেকেন্ডের চকচকে আলোয় ভাইয়া দেখলেন লোকটা ওখানে বসে হাত দিয়ে কবর খুঁড়ছে। এরকম একটা পরিবেশ, একটা লোক এসে কবর খুঁড়ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ভাইয়া মনে মনে ভাবছেন, এই লোকটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ক্রিমিনাল, কেননা উনি জানতেন অনেক সময় বড় বড় ক্রিমিনালরা এরকম কবরস্থানে এসে তাদের অস্ত্র বা অন্য কিছু জমা রাখে। অথবা এই লোকটা চোর, সে হয়তো মানুষের কঙ্কালের লোভে এই কাজ করছে। এসব ভাবতে ভাবতে ভাইয়া দেখতে পান ওই লোকটা পুরো কবরটা খুঁড়ে ফেলেছে। তারপর সে কবরের ভেতরে নেমে কফিন থেকে লাশটা তুলে নিল।
ভাইয়া তখন ধরেই নিয়েছেন এই ব্যাটা একটা চোর, এর লাশ চুরি করে নিয়ে যাবে। ভাইয়া তখন প্রচন্ড রাগে নিজের জিভ কামড়াতে থাকেন। আশেপাশে লাঠি বা ডালপালা ওইরকম কিছু খুঁজতে থাকেন। সৌভাগ্যবশত একটি লম্বা ও শক্ত ডাল পেয়ে যান তিনি। উদ্দেশ্য ওই ব্যাটা চোরকে মেরে হাড্ডি ভেঙে দেবেন। কারণ সেই কাজটা যে করছে এটা শুধু একটা অপরাধ নয়, এটা মহা অপরাধ। কাল বিলম্ব না করে লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান ভাইয়া। তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ভাইয়ার রাগের কারণে তার কাছে বৃষ্টিকে আর বৃষ্টি বলে মনে হচ্ছে না। শরীরের রক্ত তখন রাগের তীব্রতায় টকবক করে ফুটছে। ভাইয়া প্রচন্ড রাগ নিয়ে এগোতে থাকেন লোকটার দিকে। লোকটার কাছাকাছি যাওয়া মাত্র লোকটা বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে এবং তার দিকে আসছে। ঠিক তখন ওই মন্দ লোকটা পেছনের দিকে ঘুরে তাকায়। তাকানোর সাথে সাথে ভাইয়া যে দৃশ্য দেখতে পায় সেটা কেউ কখনো দেখতে চাইবে না। ভাইয়া দেখেন ওই লোকটার সারা শরীরের গঠন পোশাক মানুষের মতো হলেও মুখটা একটা হিংস্র প্রাণীর মতো। সেটা দেখতে ভয়ঙ্কর আর বিভৎস। ভাইয়া দেখেন তার মুখটা ঝলসানো। মূলত ওই ভয়ঙ্কর জিনিসটা যে লাশটা কবর খুঁড়ে বের করছে সেটা সে খেতে চাইছে। সে কোনো ক্রিমিনাল বা চোর নয়, সে একটা মুর্দাখোর খবিস জিন। এগুলো দেখার পর ভাইয়া আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। ও কি ভয়ানক বিভৎস দৃশ্য! প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে পেছনে ফিরে ভাইয়া দৌড়াতে শুরু করেন। বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পানি জমেছিল। সেখান দিয়ে দৌড়ানোর সময় বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেলেও বারবার উঠে আবারও দৌড়াতে শুরু করেন। যা কিছু হোক, প্রাণ বাঁচানোর আশায় তিনি পাগলের মতো ছুটে চলেছেন বাড়ির দিকে। তিনি কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে আর চিৎকার করতে করতে এক সময় বাড়ি পৌঁছাতে সক্ষম হন। ওদিকে তার এমন চিৎকার শুনে বাড়ির লোকজন সব বাইরে চলে আসে আর তাকে এমন অবস্থায় দেখে বেশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে আমিও ছিলাম। আমি দেখলাম ভাইয়া ভয়ে কাঁপছে এবং কথা বলতে পারছে না। সে শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর শ্বাস টেনে টেনে বলছে, কে ফেলবে আমাকে, কে ফেলবে আমাকে। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, কে খাবে তোমাকে? যাই হোক, ভাইয়া একটু স্বাভাবিক হলে পুরো ঘটনাটা খুলে বলে। ভাইয়ার মুখে সবকিছু শুনে আর দেরি না করে বাড়ির অন্যান্য পুরুষ সদস্য ও কিছু প্রতিবেশী মিলে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে কবরস্থানের দিকে। তারপর তারা ওখানে গেলেও ওই রকম কিছু আর দেখতে পায়নি। ওই কবর থেকে লাশ তুলে ফেলা হয়েছে এটা বোঝা যাচ্ছিল, আর লাশের কিছু অংশ নাকি তখনও কবরের পাশে ছড়ানো ছিটানো ছিল। এরপর কি হয়েছিল সেটা ক্যাথরিন আপু আমাকে বলেননি, এতটুকুই বলেছেন সেদিন ওনার ভাইয়া যা দেখেছিলেন সেটা আসলে মুর্দাখোর জিন, আমাদের ভাষায় যেটাকে আমরা খবিস জিন বলি। ওরা নাকি সুযোগ পেলে এভাবে কবর থেকে লাশ তুলে খেয়ে ফেলে। লাশ খাওয়া শেষ হলে তারা সুন্দর করে কবরটা আবার আগের মতো করে মাটি চাপা দিয়ে দেয়, যাতে কবরের ভেতরে লাশ আছে কিনা পরবর্তীতে সেটা বোঝার কোনো উপায় থাকে না। তবে ক্যাথরিন আপুর ভাইয়া ওই ভয়ঙ্কর মুর্দাখোর খবিস জিন দেখে ফেলার কারণে হয়তো ওই জিনটা সম্পূর্ণ লাশ খেতে পারেনি, তাই তাকে কিছু অংশ ফেলে কবরটাকে ওভাবে রেখেই চলে যেতে হয়েছিল। একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসছে, কবরস্থান তো পবিত্র জায়গা, ওইরকম একটা জায়গায় কোনো জিন যে লাশ তুলে খাবে? এই লাশ খাওয়াটা কি কোনো সাধারণ বিষয়? উত্তর হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে এটা হওয়া সম্ভব। এছাড়া এই ব্যাপারে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। যাই হোক, এই ঘটনা ছোট হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে